অবশ্যই নজর কিন্তু যে দুজন জঙ্গিকে ধরা গিয়েছে বাংলা থেকে তাদের গতিবিধি নিয়ে, যেটা জানতে পারা যাচ্ছে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে ধৃত দুজনকে জেরায় নতুন করে তথ্য আসছে। ট্রেনে করে চেন্নাই থেকে কলকাতায় আসে দুজন, বিভিন্ন হোটেলে থাকার পর 28শে মার্চ তারপর তারা দীঘা রওনা দেয়। ধৃতদের জেরায় জানতে পেরেছে এনআইএ গোয়েন্দারা। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, সুপ্রিয় গুহ এই মুহূর্তে রয়েছে। সুপ্রিয়, যারা দুজন মোস্ট ওয়ান্টেড তারা ট্রেনে করে আসলো, টিকিট কাটলো, তাদের দেখা গেল, তারপরে এবং এক নয় একাধিক হোটেলে থেকেছে, কারো নজরে পড়লো না সুপ্রিয়? দেখো, এই বিষয়টাই কিন্তু গোয়েন্দাদের বারবার করে ভাবাচ্ছে যে কিভাবে এত দিন ধরে তারা বিভিন্ন লোকেশনে নিজেদের অবস্থান বদল করে থাকলো, এমনকি ট্রেনে চড়ে বাসে চড়ে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় গেল, কিন্তু তারপরেও হোটেলে থাকার পরেও তাদের কোনোভাবে কেন আইডেন্টিফাই করা গেল না, বা সেটা করতে কেন এত সময় লেগে গেল, সেই প্রশ্ন একদিকে যেমন উঠতে শুরু করেছে। এবং ইতিমধ্যেই গতকাল নিউ দীঘার যে হোটেল থেকে এই দুই জঙ্গি যারা বেঙ্গালুরুর রামেশ্বরমে ক্যাফেতে বিস্ফোরণের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন তাদেরকে গ্রেপ্তার করেছে এনআইএর গোয়েন্দারা জেলা পুলিশের সহযোগিতা নিয়ে। এবং তারা কবে কলকাতাতে এলো এই সম্পর্কে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদের মধ্যে দিয়ে এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছেন, বা আমরা যেটা এনআইএ সূত্রে জানতে পারছি, যে চেন্নাইতে বেশ কিছুদিন তারা গা ঢাকা দিয়েছিলেন এবং তার পরবর্তীতে ট্রেনে চড়ে তারা চলে আসেন কলকাতাতে। এবং কলকাতাতে আসার পর একের পর এক হোটেল বদল করে তারা থাকতে শুরু করেন, ধর্মতলা, লেলিন সরণি, এবং তার পরবর্তীতে সেখান থেকে তারা চলে যান বন্দর এলাকাতে, ইকবালপুর, খিদিরপুর, এই সমস্ত জায়গাতে তারা হোটেলে থাকতে শুরু করেন নিজেদের নাম পরিচয় গোপন করে বা অন্য পরিচয় দিয়ে। এবং ইকবালপুরের যে হোটেলে এই দুই জঙ্গি ছিলেন, যেটা এখনও পর্যন্ত এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে গত 25 তারিখ, মার্চ মাসের 25 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত তারা ইকবালপুরের হোটেলে ছিল। সেখান থেকে দুপুরের পরে তারা বেরোয় এবং এখনও পর্যন্ত আরও যেটা আমরা এনআইএ সূত্রে জানতে পারছি যে ট্যাক্সি ধরে ইকবালপুর থেকে তারা চলে যায় হাওড়া স্টেশন এলাকাতে, এবং সেখান থেকে বাস ধরে, দীঘার বাস তারা ধরে, এবং সেখান থেকে তারা পৌঁছে যায় দীঘাতে। এবং দীঘা থেকে গতকাল তাদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে, গত 28 তারিখে যদি তারা দীঘায় চলে যায় এবং গতকাল অর্থাৎ 12 তারিখ তারা গ্রেপ্তার হলো। এই মাঝের সময় নিউ দীঘার এই একটি হোটেল নয়, তদন্তকারীরা যেটা মনে করছেন বা যেটা আরও জানার চেষ্টা করছেন যে এর মাঝের সময় এই সৈকত শহরের আর কোনো হোটেলে তারা ছিলেন কিনা বা কারোর সঙ্গে বিষয়গুলো নজর রাখছে তারা। আমরা তোমার মাধ্যমে অবশ্যই দর্শকদেরকে জানাবো, নজর রাখো সুপ্রিয়। আর এদিকে বেঙ্গালুরু বিস্ফোরণ কাণ্ডে আরও এক চাঞ্চল্যকর তথ্য। ধৃত দুই জঙ্গিকে নিয়ন্ত্রণ করা হতো বাইরে থেকে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হতো টাকার লেনদেন। খবর সূত্রের ধৃত দুইজন 2020 কর্ণাটক আইএস মডিউলের সদস্য। আইএস মডিউলের সামনে আসার পরই দুজন দেশ ছেড়ে পালায়। 2023 ডিসেম্বরে ফেরে তারা আবার দেশে। চেন্নাইকে কেন্দ্র করে অপারেশনের ছক কষল এই জঙ্গিরা। বেঙ্গালুরু কাফে বিস্ফোরণের ঘটনায় প্রধান দুই অভিযুক্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে দীঘা থেকে, তাদের অতীতে তারা ছিল আইএস মডিউলের সঙ্গে যুক্ত। শিবমোগ্গা আইএস মডিউল নামে পরিচিত কর্ণাটকের বেঙ্গালুরু সংলগ্ন এলাকার একটি আইএস মডিউল 2022 সালে প্রকাশ্যে আসে এবং সেই আইএস মডিউলের কয়েকজন গ্রেপ্তার হলেও বাকিরা পালিয়ে যায়। তার মধ্যে ছিল এই দুইজন। 2023 ডিসেম্বরে এরা আবার দেশে ফেরে বলে জানা যাচ্ছে তদন্তে, এবং দেশে ফেরার পর 23 ডিসেম্বর থেকে তারা ডেরা বাঁধে চেন্নাইতে, এবং চেন্নাইতে বসেই এই রামেশ্বরম কাফে ব্লাস্টের পরিকল্পনা তারা করে। এবং যেটা জানা যাচ্ছে 1 মার্চ ওই বিস্ফোরণের পর 7 তারিখ পর্যন্ত চেন্নাইয়ের ডেরাতেই এই দুজন ছিল। তারপরে দক্ষিণের কয়েকটি প্রদেশে ডেরা বদলে বদলে তারা এলাকা থাকে এবং তারপর তারা সোজা চলে আসে পশ্চিমবঙ্গে কলকাতা এবং কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন ক্ষেত্রে তারা পর্যটক পরিচয় দিয়ে ঘুরে বেড়ায়। এবং 4-5 দিন আগে তারা পৌঁছেছিল দীঘাতে, যেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এবং এই গোটা যে অপারেশন, এই অপারেশনের পেছনে উঠে আসছে ক্রিপ্টোকারেন্সি মানি ট্রেল এবং আইএসকেপি অর্থাৎ ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স, যেটা আফগানিস্তান কেন্দ্রিক আইএসের যে মডিউল, তার সরাসরি যোগাযোগ উঠে আসছে। 2020 থেকে 2022 মধ্যে এই দুজন ওই আইএসকেপির কাছ থেকে ক্রিপ্টোকারেন্সি মারফত 3 লক্ষ টাকা পেয়েছিল এই অপারেশনের জন্য, এবং 3 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা দেওয়া হয়েছিল লজিস্টিক সাপোর্টের জন্য। যে দুজনকে ইতিমধ্যেই লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জেরা করে জানা গিয়েছে। এবং ক্রিপ্টোকারেন্সির যে অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল সেটি কর্ণাটকের যুব মোর্চার এক নেতার নামে, যাদের সঙ্গে বন্ধুত্ব ছিল এই দুজনের। আর এই ক্রিপ্টোকারেন্সি ট্রেল দেখেই কোথাও স্পষ্ট হচ্ছে যে এই অপারেশনের পেছনে আন্তর্জাতিক একটা চক্র রয়েছে, জঙ্গি সংগঠন
সংগঠন রয়েছে এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে এ রাজ্যে তারা যে এসছিল সেটা কি সেই রকমই কোনো নেটওয়ার্কের সাহায্যে, কারণ আইএসের বিভিন্ন নেটওয়ার্ক যে এ রাজ্যে সক্রিয় তা অতীতে বারবার প্রকাশ্যে এসছে। সেরকমই কোনো স্লিপার সেলের সাহায্যে কি তারা এ রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছে এবং আশ্রয় নিয়েছিল দীঘা সহ বিভিন্ন পর্যটন ক্ষেত্রে? সেই স্লিপার সেলকে আইডেন্টিফাই করাই কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের একটা বড় চ্যালেঞ্জ। ক্যামেরায় পিকুর সঙ্গে সিজার, টিভি 9 বাংলা। নজর রাখবো ভোট প্রস্তুতির বৈঠকে। ভোটের সার্বিক প্রস্তুতি নিয়ে আজ দিনভর নির্বাচন কমিশনের বৈঠক, পর্যবেক্ষক 3 জেলার ডিএম এসপিদের সঙ্গে সকালে বৈঠক, দুপুরে ফের বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাব। হারোয়ার ঘুষিঘাটা যেখানে নজর রাখতে হচ্ছে, সেই ঘুষিঘাটা বাজারে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, জখম হয়েছে 3 জন। মিনাখা ব্লক তৃণমূল চেয়ারম্যানের গোষ্ঠীর সঙ্গে হারোয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি গোষ্ঠীর কোন্দলের জেরে এই ঘটনা বলে খবর। জানা গিয়েছে আক্রান্ত আজের মিদ্যে তৃণমূলের ব্লকে চেয়ারম্যানের মৃত্যুঞ্জয় মণ্ডলের অনুগামী। ঠিক সমস্যা কোন জায়গায় জানার চেষ্টা করবো, আমাদের প্রতিনিধি অর্ণব ব্রহ্ম রয়েছেন সরাসরি। অর্ণব, দেখো, একেবারেই প্রথমেই তোমাকে বলে রাখবো যে এই যে লোকসভা নির্বাচন কিন্তু যত এগিয়ে আসছে তত এই যে হারোয়া এবং মিনাখা প্রত্যেকটা জায়গায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল কিন্তু প্রকাশ্যে আসছে। তুমি জানো যে বিগত দিনের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে পঞ্চায়েত প্রত্যেকটা নির্বাচনের কিন্তু একদম প্রথম সারির মুখ হয়েছিল এই হারোয়া এবং মিনাখার। এবং এই যে ঘুষিঘাটা অঞ্চল, সেই ঘুষিঘাটা অঞ্চলে দীর্ঘদিনের বিবাদ, এমএলএ অর্থাৎ মৃত্যুঞ্জয় মণ্ডলের তার স্ত্রী কিন্তু ওখানকার উষারানী মণ্ডল বিধায়িকা, এবং তার পাশাপাশি ওখানকার খালেক মণ্ডল যিনি হচ্ছে ওখানকার অঞ্চলের সভাপতি, তার সঙ্গে কিন্তু দীর্ঘদিনের বিবাদ। সেই বিবাদের জেরেই কিন্তু আজকে আজের মিদ্যে বলে একজন তৃণমূল কর্মী, যিনি মৃত্যুঞ্জয় মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ এবং বিধায়কের ঘনিষ্ঠ, সেই জায়গা ক্ষেত্রে আজকে তিনি যখন চার দোকানে চা বিক্রি করছিলেন, ঠিক সেই সময় খালেক মণ্ডলের লোকজন এসে তাকে কিন্তু মারধর করে, বেধড়ক মারধর করে, আরও তাদের লোকজনকে মারধর করা হয় এবং পাশাপাশি তাদের বেড়া ভেঙে দেওয়া হয়, বাড়িঘর ভাঙচুর করা হয়, দোকানের আসবাবপত্র ভেঙে দেওয়া হয়। এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এই যে মিনাকার ঘুষিঘাটা অঞ্চল, সেখানে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং আজের মিদ্যের তার চোখে আহত হয়েছে এবং বুঝতে পারলাম অর্ণব, তুমি নজর রাখো।